আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বাংলাভিউর নতুন আয়োজন বাংলাভিউ চাকুম রান্নাঘর, আর আপনাদের সাথে রয়েছে আমি চৌধুরী নাদিরা। আজকে আমাদের সাথে অতিথি হয়ে আসবেন সিলেট তথা বাংলাদেশের স্বনামধন্য রন্ধনশিল্পী, যিনি ইতিমধ্যে তার রন্ধন জাদু দিয়ে জিতে নিয়েছেন একাধিক জাতীয় পুরস্কার। শুধু আজকের পর্ব নয়, আমাদের আগামী দিনের পর্বগুলোতেও এই রন্ধনশিল্পী থাকবেন আমাদের সাথে। এখনই ডেকে নিব আমাদের সবার প্রিয় অতি পরিচিত মুখ অভিরূপকে। দাদা, আপনাকে স্বাগত। কেমন আছেন? অনেক ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। আজকে আমাদের এই বাংলাভিউ চাকুম রান্নাঘরে আমাদেরকে আপনি আপনার কোন রেসিপিটি দেখাচ্ছেন? আসলে বাংলাভিউ চাকুম রান্না করে আমাকে আপনারা স্বাগত জানিয়েছেন, আমার তো খুবই ভালো লাগছে। আর যেহেতু আমি রান্নাকে ভালোবাসি আর রান্না করতেও খুবই ভালোবাসি এবং খেতেও ভালোবাসি, তাই যেহেতু আমি সিলেটি, তো আজকেই আমি বলবো যে সিলেটের একটা অথেন্টিক রেসিপি, যেটা হাঁস দিয়ে বাঁশ, মানে বাঁশের কুড়োল, সেটা রান্না করব আমি। এবং আপনারা জানেন যে আমাদের সিলেটে প্রসিদ্ধ হলো চায়ের জন্য, চা পাতার জন্য। তো ওদের একটা জনগোষ্ঠী আছে বিভিন্ন, তো ওদের একটা রেসিপি আছে যেটা সবসময় ওরা খেয়ে থাকে করে, এটা হলো চা পাতার ভর্তা। তো আমি দুটো রেসিপি অথেন্টিক আমি চেষ্টা করব দর্শকের জন্য, তো অবশ্যই ভালো লাগবে। দর্শক শুনে নিলেন তো আমাদের আজকের দুটি রেসিপি। এই দুটি রেসিপি কিন্তু অনেক ইউনিক, সচরাচর এই ধরনের রেসিপির নাম আমরা শুনি না। তাহলে চলুন আমাদের কিচেনে শুরু করা যাক আমাদের আজকের রান্না। দর্শক, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন আজকে আমরা কি রান্না করতেছি। প্রথমেই আমরা রান্না করব হাঁস দিয়ে বাঁশ, এবং তাতে কি কি উপকরণ লাগছে দাদা আমাদেরকে বলে দিন। আজকে যেহেতু বাংলাভিউ চাকুম রান্নাঘরে আজকে হাঁস রান্না করব, এবং হাঁস দিয়ে বাঁশ, সেটা সিলেটের অবশ্যই অথেন্টিক একটা ডিশ। তো আজকে দর্শকের সামনে আমি এই রান্না করে পরিচয় করে দিব। তো তার জন্য আমার লাগছে হাঁস, তারপর লাগছে বাঁশের কুড়োল, লাগছে আমার জিরা গুঁড়ো লাগছে, তারপরে তৈল লাগছে, পেঁয়াজ কুচি লাগছে, রসুন কুচি, ধনেপাতা কুচি, তেজপাতা, কাঁচামরিচ, ঘি, লবণ, গোটা গরম মশলা, একটু চিনি, আর পুস্ত। তাইলে আমরা রান্না শুরু করি। হ্যাঁ দর্শক, আমি এখন একটা স্টোভে প্যানটা তুলে ফেললাম। প্যানটা গরম না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো একটু। আমার প্যানটা গরম আছে, নাদিয়া একটু আমাকে হেল্প করবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তেলটা একটু প্রথমে আমরা দিয়ে দিচ্ছি তেল, প্রায় 1 কাপের মতো। হ্যাঁ, 1 কাপের মতো নিয়ে দিব এখানে। আর এমনিতে তেল এখানে একটু কম দিব, যেহেতু হাঁস থেকে তেল বের হবে। হ্যাঁ হ্যাঁ। তেলটা গরম হয়ে গেলে আমরা কি দিব? পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিব। আচ্ছা, আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখানে 1 কাপের মতো আছে। আচ্ছা, আমরা দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। গোটা গরম মশলা এখানে কি কি আছে একটু বলে দিবেন। এখানে গোটা গরম মশলা আছে, গরম মশলা, দারচিনি আছে, এলাচি আছে, লং আছে। হ্যাঁ, আচ্ছা, আমরা এগুলো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিব এখানে। এখানে 2 চামচের মতো আমি দিয়েছি। আমরা এখন একটু বেশি ফ্লেমে রান্না করতেছি, কারণ যেহেতু প্রথম দিকে। হ্যাঁ, প্রথম দিকে। এবং এখন পেঁয়াজ আর এই গরম মশলাটা একটু বাদামি বাদামি হবে। বাদামি হওয়ার পরে আমি রসুন বা আদা এগুলো দিব। আচ্ছা, দাদার কাছে এরই ফাঁকে আমি একটা জিনিস জানতে চাইবো, যে এখন তো অনেক ধরনের প্রফেশন রয়েছে, আপনি কেন হঠাৎ করে এত প্রফেশন ছেড়ে রান্নাকে প্রফেশন হিসেবে নিলেন? আমার আসলে নাদিরা বলতে কি, আমার রান্নার গল্পটা আসলে অন্যরকম। আমি আসলে বেসিক্যালি পেশায় যদি ইন্টেরিয়র ডিজাইনও, রান্না কিন্তু প্রথমে আমার প্যাশন ছিল। এখন হয়তো বা আমি আগামীতে এটাকে আমি পেশা হিসেবে নিয়েছি এবং নিয়ে যাচ্ছি। তো ওইটার আসার পিছনে হলে জিন্দাবাজারে একটা আমি ইন্টেরিয়র ডিজাইনের কাজ করেছিলাম। ওইখানে একটা নিচে রিফ্লেক্ট করা ছিল বাংলা 1414 সালের সেরাধুনী আর কি, যেটা রিয়েলিটি যেটা শো হয়। এটা নিশ্চয়ই জানো যে বাংলাদেশের সবচেয়ে বড় একটা রিয়েলিটি শো। তো এখানে আমি রসুনটা একটু দেবো। হ্যাঁ, আমরা এরই ফাঁকে রসুনটা দিয়ে দিব। হ্যাঁ,
রসুনটা আমি 2 চামচের মতো দিচ্ছি এখানে। আচ্ছা, আমরা কিন্তু আড্ডার ফাঁকে ফাঁকে আমাদের রান্না চালিয়ে যাব, আড্ডাও চলবে, চলবে আমাদের রান্নাও। একদম একদম। তো রসুনটা দিলাম, একটু আদা লাগবে, আচ্ছা, আদা কুচি 1 চামচের মতো দিয়ে দিব আমি। আচ্ছা, তারপর যেটা বলছিলাম আমি, হ্যাঁ এখানে আমি আসলে আগে প্রতিযোগিতা আসলে ছিল যে মহিলার শুধু অংশগ্রহণ করতো, পুরুষ না। তো এখানে সুযোগ ছিল যে পুরুষ মানুষ অংশগ্রহণ করতে পারবে। তো খেলার ছলে বলো আর ইচ্ছে করেই বলো যে আমি আসলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। তো সবচেয়ে মজার বিষয় হলো প্রতিযোগিতা আসলে সিলেট থেকে 2 জনকে নিবে। তো এখান থেকে আসলে আমি টপ 10-এ ছিলাম তখন 1414-তে। হ্যাঁ, তো আসলে সালাদ যে কিভাবে কাটতে হয় এটাও পারতাম না আমি। হ্যাঁ, তো ওইখান থেকে ছিটকে পড়া, এই যে ওইখান থেকে যে আমার যে ছিটকে পড়ার পরে ইন্সপিরেশন আসলো একদম। আমি সেই রাতে সিদ্দিকা কবির আপার আমি বই কিনেছি পুরো। এরপরে বাংলাদেশে যতগুলো প্রতিযোগিতা আসছে মোটামুটি সব প্রতিযোগিতায় আমি মানে একটা সাক্ষ্য রেখেছি যে না, আমি একটা পুরস্কারের দাবিদার। আচ্ছা, এখন এইভাবেই চলছে আর কি, এখন পর্যন্ত এইভাবেই যাত্রাটা চলছে আসলে। হ্যাঁ, একটু তেজপাতা দাও। হ্যাঁ, আমরা রান্না ইতিমধ্যে কি কি দিয়েছি আমরা দেখিয়ে দিয়েছি। এখন তেজপাতা দিয়ে দিব, গুঁড়া আছে এখানে, আমি একটু ছিঁড়ে দিয়ে দিব ফ্লেভারটা বেশি ভালো হওয়ার জন্য। আমরা 3টা তেজপাতা দিলাম। আমাদের পেঁয়াজ আর আদা রসুন মিলে ভাজাটা চলছে। ইয়ে লাগবে, মরিচ গুঁড়ো লাগবে। আচ্ছা, তো নিশ্চয়ই আপনি তো জানেন যে আমরা সিলেটিরা আসলে খুব ঝাল খেতে পছন্দ করি। তো তাই আমি আজকে এখানে একটু ঝাল করব। এখানে 2 চামচের মতো গুঁড়ো মরিচ। ঝালটা তো আর যার যার নিজের ইচ্ছা অনুযায়ী দিতে পারবে, এটা কোনো সমস্যা না। হ্যাঁ, একটু হলুদ গুঁড়ো লাগবে। হ্যাঁ, এখন কিন্তু মশলা দেওয়ার পরে আগুনের আঁচটা কমিয়ে দিতে হবে, মানে মশলাটা পুড়ে গেলে তো আবার তেতো হয়ে যাবে। এই ফাঁকে আমি একটু পানি দিয়ে দিব। একটু পানি দিয়ে আমরা মূলত আমাদের মশলাটাকে হালকা একটু কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, জিরে গুঁড়ো লাগবে এখন। এক চামচ, প্রায় 2 চামচের মতো আমরা দিলাম। এখানে গরম মশলা গুঁড়ো আছে। আচ্ছা, আমরা কিন্তু গোটা গরম মশলার পাশাপাশি গুঁড়া গরম মশলা ব্যবহার করতেছি। আচ্ছা, একটা মতো পুস্ত দাও। আচ্ছা, পুস্তটা হঠাৎ করে কেন এই রান্নায় ব্যবহার করা হচ্ছে এটা তো জানতে চাইবো। হ্যাঁ, সেটাই বলবো আমি। অথেন্টিক যেটা হাঁস আর বাস, ওইখানে আসলে পুস্ত দেওয়া হয় না, জাস্ট আমি একটু একটু ফিউশন করার চেষ্টা করেছি। এবং পুস্ত দিলে আমি আগেও নিজে করে খেয়েছি, আসলে পুস্ত দিলে আসলে খাবার টেস্টটা অন্যরকম, আরো স্বাদ বাড়িয়ে দেয়। আচ্ছা, আমি এখানে 2 চামচের মতো পুস্ত দিলাম। আচ্ছা, আমাদের মশলাটা যখন কষে আসতেছে বেশ একটা মাখো মাখো ভাব আসতেছে, দেখে খুব ভালো লাগতেছে এবং একটা ভালো ঘ্রাণ আসতেছে, সেটা আমার খুব ভালো লাগতেছে। যদিও আমাদের দর্শকরা সেই ঘ্রাণটা এখন পাচ্ছেন না। না, দর্শকদেরও আমি অবশ্যই চাইবো যে আজকে আমি আপনাদের জন্য রান্না করব, এটা বাসায় অবশ্যই তৈরি করে খাবেন, ভালো লাগবে। আর ভালো লাগলে আমাদেরকে জানাবেন কেমন লাগলো, সেটাই। একটু জিরে লাগবে। আচ্ছা, আমরা এখন দিচ্ছি একটু গোটা জিরে, মানে আস্ত জিরে যেটাকে বলা হয়, আমরা এটা দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো দিয়ে দিলাম। আচ্ছা, আপনি মূলত মানে যখন বাসায় মাঝে মাঝে তো নিশ্চয়ই ট্রাই করেন নিজের রান্নাগুলা, বা এটা তো আর হচ্ছেই, তখন কোন ধরনের রান্নাগুলোকে প্রেফার করেন যে এই রান্নাগুলো আমার ভালো লাগে বা আমার হাতে ভালো হয় এগুলা? আসলে সেই ক্ষেত্রে আমি বলবো যে আসলে রান্না ট্রাই করাটা এখন তেমন করি না। যখন আমি প্রথম এই জগতে আসলাম তখন প্রচুর ট্রাই করতাম, প্রচুর শাকসবজি নষ্ট করেছি। তো এখন মূলত রান্না করতে করতে সবচেয়ে মানে অনেক কিছুই রান্না করি, অনেক রেসিপি। বাট আমার যেটা ভালো লাগে আর কি, সেটা হচ্ছে আমাদের দেশীয় রান্না খুবই ভালো লাগে। যদি বলো যে আমাকে যে কি খেতে চাও, আমি বলবো যে আমি মাছে ভাতে বাঙালি। আমি আসলে মানে খুবই বাঙালি, মাছ খেতে খুব পছন্দ করে। অবশ্যই, আর ইলিশ মাছ হলে তার কোনো কথাই নেই। আচ্ছা, হ্যাঁ, ইলিশ মাছ আমাদের বাঙালিদের সবারই খুব প্রিয় একটা খাবার। আসলে ইলিশ মাছের যে কোনো কিছুই আমরা খুব ভালোবাসি। হ্যাঁ, আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন হাঁসটা দিই। আচ্ছা, আমাদের এখানে প্রায় মনে হয় 1 কেজির মতো একটা হাঁস রয়েছে। দর্শক, হ্যাঁ, 1 কেজি মতো এখানে আমি হাঁস কেটে রেখেছি, এটা পুরোটাই দিয়ে দিব এখানে। আচ্ছা, আমরা এখন হাঁস দিয়ে দিলাম। সবাই একটা অনেক মানে আমি অনেকের কাছে শুনেছি, অনেকেই বলেন যে অনেক কিছু রান্না করতে পারি কিন্তু হাঁসটা ভালো রান্না হয় না, কারণ হাঁসে নাকি
মানে মাংসটা এরকম হচ্ছে না বা মশলার সাথে গেল না, এরকম কিছু একটা হয়ে যায়? হাঁস রান্না করতে আসলে অনেক সময় লাগে। এটা মনে করো যদি আমরা গরু মাংস রান্না করি না, গরু মাংস যেভাবে রান্না করে হাঁসের মাংসটাও আসলে ঠিক সেই রকমই লাগে, কারণ হাঁসের মাংসটা একটু সিদ্ধ হতে সময় লাগে। এবং এটা খেয়াল করতে হবে যখন আমরা মাংস সিদ্ধ করি তখন আমরা যেন মৃদু আছে যেন এটা রান্না করতে পারি, কারণ এটা যদি হাই মানে ফ্লেমে রান্না করা হয় তাহলে এই মাংসটা পাঞ্চ করবে, খাওয়া যাবে না, শক্ত হয়ে যাবে। এইটাও মাথায় রাখতে, তাহলে ধৈর্য ধরে আমাদেরকে রান্না করতে হবে, সেটা আমরা বুঝতে পারছি, মানে একটু সময় নিয়ে আমরা রান্না করব। একটা কথা বলি, শুধু ধৈর্য ধরলে তো হবে না, মনের মাধুরী মিশিয়ে রান্না করতে। হ্যাঁ, রান্নায় তো মনের একটা যদি মানে মনের ইচ্ছা না থাকে তাহলে রান্না কখনোই মজা হয় না। একদম একদম। আমরা অনেকবার মানে আমি আমাদের অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম দর্শককে যে আপনার মানে আপনি পেয়েছেন একাধিক জাতীয় পুরস্কার, সেই সময়কার একটু গল্প যদি বা কত সালে পেয়েছিলেন এগুলো যদি একটু আমাদের সাথে আজকে আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে। আচ্ছা, আমি আসলে সত্যি কথা বলতে কি আমার ছিটকে পড়াটা আমি সেরা রাধুনী 1414 থেকে, এটা ছিল যদি ইংরেজি সাল যদি হয় 2008 সালে। আচ্ছা, তো ওইখান থেকে ছিটকে পড়ার পর থেকে আসলে আমার একটা, আমি তো আগেই বলেছি যে আমার একটা জিদ কাজ করে সব সময়। তো ওইখান থেকে ছিটকে পড়ার পরে যতগুলো প্রতিযোগিতা আসছে বাংলাদেশে, রূপচাঁদা ফুড কার্নিভালে আমি চ্যাম্পিয়ন হয়েছি, সারা বাংলাদেশে 6000 প্রতিযোগী ছিল। এখানে কিন্তু আবার সিদ্দিকা আব্বা বিচারক ছিলেন। আচ্ছা, হ্যাঁ, সিদ্দিকা কবির আমাদের বাংলাদেশের আসলে মানে সবচেয়ে প্রথম দিককার যে রাঁধুনিদের কথা বলা হয় প্রথমেই কিন্তু উনার নাম চলে আসে। হ্যাঁ হ্যাঁ, এবং সত্যি কথা বলতে কি উনার সাথে রান্না করতে করতে কোনো এক সময় এত একটা সম্পর্ক হয়ে গিয়েছিল। উনি তো আপনারা জানেন যে উনি গত হয়েছেন, মৃত্যুবরণ করছেন অনেক আগে। তো উনার আগেও বাসায় গিয়েছিলাম, উনি আমাকে আশীর্বাদ দিয়েছেন, বলছেন অভিরূপ তুমি অনেক দূরে গিয়ে যাবা। তো আপার সে কথাই হয়তো বা আমি এখন পাচ্ছি যে হ্যাঁ মানে আপার কথাই সঠিক হচ্ছে। তো এইভাবে এগিয়ে যাচ্ছি রান্নায়। আচ্ছা, আমাদের মাংসের সাথে মশলা বেশ কষে গেছে এবং মশলাটা একদম মাখো মাখো হয়ে এসেছে। আমরা এখন একটু পানি দিয়ে দিচ্ছি। আমরা অল্প অল্প করে কিন্তু একটু পর পর পানি দিচ্ছি যাতে করে মাংসের সাথে মশলার একটা ভালো কম্বিনেশন হয়। আচ্ছা, আমরা এখন দিয়ে দিব আলু। হ্যাঁ, এখানে মাঝারি সাইজের আলু আছে, আমি গোটা কয়েকটা আমি 10-12টা করেছি, এটা এখানে দিয়ে দিব। এখন আলু দিয়ে দিলাম আমরা। দর্শক, এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আচ্ছা, এখানে আমি 1.5 চামচের মতো লবণ দিলাম। এখন কি একটু ঢেকে দিব? ঢেকে দিয়ে মৃদু আঁচে রান্না করব আধা ঘন্টার মতো। আচ্ছা, তাহলে আমরা আধা ঘন্টা অপেক্ষা করব, কারণ আমাদের হাঁসকে সিদ্ধ হওয়ার জন্য একটু সময় দিতে হবে। এতক্ষণ আমরা অপেক্ষা করব। ফিরে আসছি 30 মিনিট পর। ফিরে আসলাম 30 মিনিট পর। 30 মিনিট সিদ্ধ দিয়েছি হাঁস, এখন দিব বাঁশের কোরল। আমরা এখন দিয়ে দিচ্ছি। হ্যাঁ দর্শক, এখানে আমি প্রায় 500 গ্রামের মতো বাঁশের কুড়োল পাতলা করে স্লাইস করে সিদ্ধ করে নিয়েছি, এটা এখন দিয়ে দিচ্ছি। সিদ্ধ করে অবশ্যই পানি ঝরিয়ে নেবেন। আমাদের মাংস থেকে কিন্তু এখনই খুব মজার একটা মানে কি বলবো, কালার যেমন ঘ্রাণটাও তেমন, এখনই খেয়ে নিতে ইচ্ছে করছে। আমি এখন কাঁচামরিচ দিচ্ছি 5-6টির মতো, একটু ঘি দিয়ে দেব। আচ্ছা, পরে আবার আমি এটা মাংস নামানোর পরে আবার ঘি দিব। ঘিয়ের স্মেল দিয়ে তো অনেক ভালো একটা স্মেল আসবে ঘিয়ের সাথে দিয়ে। এখানে আমি পরিমাণ মতো 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। একটু গরম পানি করার ছিল আগে, আমি একটু দিয়ে দিলাম গরম পানি। হ্যাঁ, বাঁশের কোরল দেওয়ার পরে আমরা এখন ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি এবং আগুনটা একটু আমি আরো 30 মিনিটের জন্য আরো 30 মিনিট অপেক্ষা করতে হবে। যেটা বলছিলাম, জি, যেটা বাঁশ বলছিলাম, আসলে বাঁশটা হলো আমাদের বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম এলাকাতে এবং আমাদের সিলেট জেলায় বাঁশের কুড়োল খেয়ে থাকে। বাঁশের যদি সংরক্ষণের কথা বলা হয়, এখানে বাঁশ আসলে আমরা 2 রকমের সংরক্ষণ করতে পারি। এখানে এমনিতে যে যখন বৃষ্টির সিজনে যখন বাঁশের কুড়োল ওঠে তখন আমরা এটাকে নিয়ে স্লাইস করে ফ্রিজিং করে রাখতে পারি। আরেকটা কথা, বাঁশ যখন অনেকেই অনেক এলাকাতে করে যেটা
বাঁশকে মনে করো বাঁশের যে ছোট করিলটা উঠে ওইটার উপরে একটা পাতিল দিয়ে দেয়, মাটির পাতিল ঢেকে রাখা হয়। ঢেকে রাখা। এটা ঠিক মনে করো যে 10 দিন 1 সপ্তাহ পরে ওইটা উঠানোর পরে দেখবো যে একদম ফুলের মতো হয়ে গেছে, একদম নরম। ওইখান থেকে আমরা সংরক্ষণ করে রান্না করতে পারবো। ওইটাও রান্না করা যায়। তো 2 প্রসেসে। আর আরেকটা কথা হচ্ছে বাঁশ খুব ফাইবার সমৃদ্ধ খাবার, আর বিশেষ করে এইটা মহিলাদের ব্রেস্ট ক্যান্সারে এই বাঁশটা খুবই উপযোগী একটা খাবার। আচ্ছা, তাহলে তো আমরা বাঁশের উপকারিতাগুলোও জেনে নিলাম। হ্যাঁ, এবং এটা মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলানিতে লেগে না যায়। হ্যাঁ, শিওর। আগেই বলছিলেন দাদা যে আমাদেরকে আরো 30 মিনিট অপেক্ষা করতে হবে এবং এরপরই আমাদের এই রেসিপিটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, শিওর শিওর। আচ্ছা, তাহলে আমরা আবারও ফিরে আসছি 30 মিনিট পর। ফিরে আসলাম আবারও। দেখি আমাদের রান্নার কি অবস্থা। দাদা, রান্না কোন পর্যায়ে রয়েছে? আচ্ছা, দেখি আমি এখন। রান্না তো প্রায় হয়ে আসছে, এখন পরিবেশনের পালা। কালারটা খুবই সুন্দর আসছে না? খুবই সুন্দর আসছে, বেশ একটা মাখো মাখো ভাব। আমরা কিন্তু খুব বেশি ঝোল রাখিনি, আমরা বেশ মাখো মাখো করে রান্না করেছি। আচ্ছা, আপনাকে আরেকটা কথা বলতে ভুলেই গেলাম, এই যে কুড়োলের তরকারি আমরা এটা কি কি দিয়ে খেতে পারি? এইটা গরম গরম ভাত দিয়ে খেতে পারেন, কেউ যদি চায়, যদি নান রুটি বা পরোটা এটা দিয়েও খেতে পারে। তবে আমার মনে হয় পরোটার সাথে খেলে খুবই বেশি ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, ধনেপাতা একটু দিয়ে দিই আমি এখানে। আচ্ছা, ধনেপাতা দিয়ে দেওয়ার পরেই আমরা সার্ভ করে দিব আমাদের রান্নাটা। এখন আর একটু ঘি দিয়ে দেব। আচ্ছা, আমি বলছিলাম যে ঘি দেওয়ার সময় যে বাকি আরেকটু ঘি আমরা শেষে দিব, কারণ ঘির এই যে ফ্লেভারটা যখন আসবে খাওয়ার শুরুতেই, তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে আসলে। আর এখন নামানোর আগে একটু চিনি দিয়ে দিব। চিনি দেওয়ার কারণটা হচ্ছে কি, চিনি যখন খাবারে আমি একটু দিব তখন খাবারের স্বাদটা আরো বেশ গুণ বেড়ে যায়। আচ্ছা, সাধারণত অনেকেই মনে করে থাকেন যে চিনি ব্যবহার করলেই মিষ্টি হয়ে যাবে মনে হয় রান্নাটা, কিন্তু আসলে ওইরকম কিছু না। আমার তো এখনই খেয়ে নিতে ইচ্ছে করতেছে। এখন একটু আমরা ঢেকে রান্না করি, আর একটু মৃদু আছে 2 মিনিটের জন্য। 2 মিনিটের জন্য। আচ্ছা, 2 মিনিটের জন্য একটু উঠে আসবে। জাল করলে আমাদের তেলটা উপরে চলে আসলে রান্নাটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। দর্শকদেরকে জানিয়ে রাখি, আমাদের কিন্তু এই রেসিপির পরে দাদা আমাদেরকে আরেকটি রেসিপিও দেখাবেন। হ্যাঁ, সেটা না হয় একটু টুইস্ট থাকলো, হ্যাঁ, কারণ এইটা রান্না করার পরে পরিবেশন করে আমরা নিজেরা খাওয়ার চেষ্টা করব। তুমি আজকে জাজ আমার জন্য বলবে যে কেমন হলো। আমার তো দেখে মনে হচ্ছে খুবই ভালো হলো। খাওয়ার আগেই মনে করেন আপনাকে দিয়ে দিলাম রেজাল্ট। আচ্ছা, আমরা এখন পরিবেশন করব। আচ্ছা, পরিবেশন পাত্র নিলাম এখানে। আমি পুরোটা এখানে পরিবেশন পাত্রে ঢেলে দিলাম। আচ্ছা, আমরা এখন হালকা একটু গার্নিশিং করে দিব। হ্যাঁ, শিওর। এটা কেউ যদি চায়, যদি পেঁয়াজ বেরেস্তা দিয়ে গার্নিশিং করতে পারবে। আর আমি এখন ধনেপাতা কুচি দিয়ে দিব উপরে কিছু। গার্নিশিং যে যে এরকম পছন্দ করে। হ্যাঁ। আচ্ছা দাদা, এটা হচ্ছে আপনার ধনেপাতা দিয়ে দিলাম। হ্যাঁ, উপরে ধনেপাতা কুচি কিছু দিয়ে দিলাম। আচ্ছা, হয়ে গেল আমার সিলেটের অথেন্টিক একটা ডিশ, হাঁস এবং বাঁশ, এবং এটা আজকে তৈরি করলাম তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তৈরি হয়ে গেল আমাদের হাঁস দিয়ে বাঁশের কোড়ো রান্না করা। তো আমরা এখন এটা খাবো, খেয়ে দেখবো আসলে কেমন হয়েছে। দেখে মনে হচ্ছে খুবই ভালো হয়েছে, তারপরও খেয়ে আপনাদেরকে বলবো আসলেই কেমন হয়েছে। দর্শক, আমরা দেখে নিলাম কিভাবে হাঁস দিয়ে বাঁশ রান্না করতে হয়। এখন আমরা দাদার কাছ থেকে আরেকটি রেসিপি শিখবো, যেটি খুবই সুপরিচিত চা শ্রমিকদের কাছে, আর সেটি হলো চা পাতা ভর্তা। দাদা, আমাদের এই রেসিপিটাতে কি কি লাগছে একটু বলে দিন। আচ্ছা, এখানে লাগছে অবশ্যই তো আমাদের চা পাতা চা লাগবে। পাতা। আমরা সিলেটকেই বলি যে 2টি পাতা একটি কুড়ির দেশ। তো এখানে আসলে আমরা 20টাই নিব। হ্যাঁ, আচ্ছা, 20টাই নিব, একদম নরম পাতাগুলো নিব। আর সেটার সাথে আমার যাবে চানাচুর, তারপরে যাবে আদা কুচি, রসুন কুচি, একটু শসা কুচি লাগবে, আর ধনেপাতা কুচি লাগবে, পেঁয়াজ কুচি লাগবে, মরিচ কুচি লাগবে,
আর সরিষার তেল লাগবে, লবণ তো লাগছেই আমাদের, আর আলু একটু দিব, সিদ্ধ আলু। একদম সহজ, একদম সহজ এবং খুবই সিম্পল, যেগুলো আমাদের বাসাতে প্রতিদিনই থাকে, এরকমই একটা রেসিপি এটা। আচ্ছা, আমি তাহলে আপনাকে সার্ভিং, হ্যাঁ বাসায় তো প্রতিদিন থাকেই, শুধু চা পাতাটা একটু যেদিন খাবে ওই দিনই আনতে হবে, ওইটাই। আমরা শুরু করে দিই তাহলে। আচ্ছা, এখানে আমি একটা দর্শক মিক্সিং বোল নিয়েছি। এখানে যেটা করব, তো আলুটা, আচ্ছা প্রথমে আমরা দিয়ে দিচ্ছি ছোট ছোট মিডিয়াম সাইজের সিদ্ধ আলু, এখানে পুরোটাই দিয়ে দিব। ওকে, এটাকে আমি এটা চটকে নিব, একটু ম্যাশ করে নেবেন। কেউ চাইলে হাতটা ভালো করে ধুয়েও এটা হাত দিয়েও করতে পারেন। তো আমি একটা চামচ দিয়ে করছি, পুরো না ভাঙলেও চলবে, আধা ভাঙা হলেও হবে। আচ্ছা, আলু ম্যাশ করতে করতে আমরা দাদার কাছ থেকে জেনে নিব, আপনি আপনার জীবনের দ্বিতীয় যে প্রতিযোগিতায় দেশসেরা হয়েছিলেন, সেই দিন কি রেসিপি রান্না করেছিলেন এবং সেই দিনের অনুভূতিটা ঠিক কেমন? যে রান্নায় আসলে প্রথম পুরস্কার পাওয়া মানে যে কারোর আসলে অন্যরকম অনুভূতি। তো এখানে সিদ্দিকা আপা আমাদের জাজ ছিলেন, তো সাথে ছিলেন কেকা ফেরদৌসী আপা। তো ওনারা আমার খুব শ্রদ্ধাভাজন এবং খুবই প্রিয়। এখন ওনারা আমাকে নিজের ভাইয়ের মতো খুবই মনে করে। সিদ্দিকা আপা তো নাই, আসলে উনিও পরলোক গমন করেছেন। তো এখানে আমি যে রেসিপিটা দিয়েছিলাম সেটা হচ্ছে, আমি যেহেতু সিলেটি, একটা কথা বলে রাখি, আমি যেহেতু সিলেটি, আমি সিলেটিকে সবসময় রিপ্রেজেন্টেটিভ করার চেষ্টা করি এবং করছি এখনো। তো আমি এখানে রান্না করেছিলাম কৃষ্ণকচুর বাইন ভুনা। তো কৃষ্ণকচু আপনি জানেন যে নিশ্চয়ই, কৃষ্ণকচু আমাদের সিলেটের ট্র্যাডিশনাল একটা কচু, কালো নিয়ে। তো এইটা রান্না করেছিলাম। তো তখন বাইন মাছের সাথে আর কি, এটা খুব ভালো একটা রেসিপি ছিল। আমরা পরবর্তী যে কোনো একটা এপিসোডে এটাও দেখে নিব। এখন আমরা কি দিচ্ছি? আচ্ছা, আলু তো আমার ম্যাশ প্রায় হয়ে গেছে, আমি এখন দিব শসা। আচ্ছা, শসা পুরোটাই দিয়ে দিব। এখানে 1 কাপের মতো শসা দিয়ে দিলাম। এখন আমি দিব কাঁচামরিচ কুচি। আচ্ছা, কাঁচামরিচ কুচিটা আমরা একটু দিয়ে দিচ্ছি। কতটুকু দিব? এটা আমি প্রায় 1 চামচের মতো দিয়ে দিব। আচ্ছা, এটা মানে নির্ভর করতেছে কে কতটুকু ঝাল খেতে আসলে পছন্দ করেন। আমরা একটা মিডিয়াম ঝালের অনুযায়ী দিলাম। এখন লাগবে আমার পেঁয়াজ কুচি। আচ্ছা, পেঁয়াজ কুচিটা আমরা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি কতটুকু দিচ্ছি? 1/2 কাপের মতো। 1/2 কাপ। ওকে, রসুন কুচি একটু দিব। আচ্ছা, রসুন কুচি দিয়ে দিচ্ছি একটু, পরিমাণ মতো, জাস্ট ফ্লেভারের জন্য। ফ্লেভারের জন্য, হ্যাঁ। রসুনটা আমরা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আসলে, এবং খুবই অল্প পরিমাণে দিচ্ছেন দাদা। আদা কুচি, হ্যাঁ আদা কুচি দিয়ে দিব, সেটা অল্প পরিমাণ, আধা চা চামচের মতো। আচ্ছা, এখন আমরা দিয়ে দিচ্ছি সরিষার তেল। কেউ যদি সরিষার তেল খেতে পছন্দ না করে, সে কি এটা স্কিপ করতে পারবে? হ্যাঁ অবশ্যই পারবে, বাট আমরা জানি যে ভর্তারে আসলে সরিষার তেল ছাড়া আসলে ভালো লাগে না, সরিষার তেল ছাড়া ভালো লাগে না, ফ্লেভার আসে। তো এখানে আমি 3 চামচের মতো দিয়ে দিলাম তেল। আচ্ছা, এখন দিয়ে দিচ্ছি আমরা লবণ। লবণটা পরিমাণ মতো দিয়ে দিব। সেই লবণ ছাড়া তো আমাদের কোনো রেসিপি খাওয়ার মতো হয় না আসলে যদি আমরা লবণ না দিই। দিচ্ছি আমরা এখন একটু কুচি করে রাখা ধনেপাতা। হ্যাঁ, এখানে আধা কাপের মতো আছে, ধনেপাতা দিয়ে দিলাম। হ্যাঁ, পুরোটাই দিয়ে দিব। আর এরপরে দিচ্ছি চানাচুর। হ্যাঁ, চানাচুর মিহি দানারটা হলে ভালো হয়। আচ্ছা, খেতে একটু বেশ মজা লাগে আসলে, কুরকুরে একটা ভাব আসবে এই চানাচুরের কারণে। কাপের মতো আছে, আমি পুরোটাই দিয়ে দিলাম। আচ্ছা, এটা একটু মিক্সিং করে নিব। কেউ চাইলে, আমি আগেই বলেছি যে হাত দিয়ে করতে পারবে, আমি আসলে এখানে চামচ দিয়ে করতেছি। আমরা খুব ভালো করে এই সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশানোটা প্রায় হয়ে গেছে আমাদের। মিশানোটা প্রায় হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা চা পাতা দিয়ে দিব। হ্যাঁ, চা পাতা অনেক কি হয়, আমি এখানে আসলে কুচি করে নিয়েছি। তো ওরা মাঝে মাঝে কি করে, অনেকে হাত দিয়ে ডলে ডলে এটাকে একদম মিহি করে। মানে তখন ওরা এটাকে ডাইরেক্ট দিয়ে দেয়। হ্যাঁ, ওরা ডাইরেক্ট দিয়ে দেয়। তো আমি কুচি করে দিয়েছি। অনেকেই কুচি করে খায়, বাট আমি আজকে কুচি করে দিয়েছি। বাট ওদের মাঝেও কিন্তু ওরা ওই যে যেটা বললাম, হাত দিয়ে ডলে ডলে এটা ছোট করে খায়। আচ্ছা, আমরা এখানে প্রায় 1 কাপের মতো দিয়ে দিলাম চা পাতা। চা পাতার যে একদম ছোট ছোট যে পাতাগুলো থাকে, আমরা সেগুলোই নিয়ে এসেছি। এই খাবারটা আসলে আমরা যেমন সিলেটিরা মনে করি যে সাতকরা দিয়ে বাঁশ বা আখনি, এই টাইপের খাবারগুলো আসলে আমাদের একটা অথেন্টিক একটা রেসিপি। তো বলা চলে আসলে চা শ্রমিকরা যারা, মানে ওদের জন্য আসলে এই রেসিপিটা আমাদের এরকম ওদের অথেন্টিক একটা ব্যাপার, একটা রেসিপি।
আচ্ছা, আমরা কি এখন সার্ভ করে দিব? হ্যাঁ, একটু মিশিয়ে নেই তারপর। আচ্ছা দর্শক, আপনারা দেখতে পেলেন কিভাবে খুব কম জিনিস দিয়ে চা পাতার ভর্তা বানানো যায়। আমরা এটা রেডি করে ফেলেছি, এখন শুধু আমরা সার্ভ করে দিব। এখন আমি একটা সার্ভিং ডিশ। আচ্ছা, একটু হেল্প করতে। হ্যাঁ, আমরা এখন সার্ভ করে দিচ্ছি এবং তারপরেই আমরা আমাদের প্রথম যে রেসিপি তার সাথে আমরা এই ভর্তা দুইটি খেয়ে আপনাদেরকে বলবো আসলে কেমন হয়েছে। আমি তো আসলে বলবো যে ভালো, তবে সবকিছু বিচার করার দায়িত্ব কিন্তু তোমার। না, এইটা থেকে সরিষার তেলের খুব ভালো একটা ফ্লেভার আসতেছে, কারণ ভর্তা জাতীয় জিনিসেতে সরিষার তেল ছাড়া কল্পনা করা যায় না। সুন্দর আসছে, হ্যাঁ হ্যাঁ, এবং লোভনীয়, খুবই সুন্দর হয়েছে দাদা। রেডি হয়ে গেল তাহলে। দর্শক, রেডি হয়ে গেল আমার আপনার সবার প্রিয় চা শ্রমিকদের রেসিপি, যেটা ওদের অথেন্টিক রেসিপি, চায়ে পাতার ভর্তা। এটা আজকে তোমার জন্য আমি উৎসর্গ করলাম। থ্যাংক ইউ দাদা। আমরা আগের রেসিপিটা এখনো টেস্ট করিনি, এখন দুইটাই টেস্ট করব। তাহলে চলুন আমরা খেয়ে দেখি কেমন হলো আমাদের আজকের রেসিপিগুলো। দর্শক, আজকে আমাদের অভিরূপ দা আমাদেরকে দুটি রেসিপি করে দেখালেন। দুটি হচ্ছে সিলেটের অথেন্টিক রেসিপি, একটি ছিল হাঁস দিয়ে বাঁশ আর একটি ছিল চা শ্রমিকদের অথেন্টিক একটা রেসিপি, তা হলো চা পাতা ভর্তা। আমরা এখন এগুলো একটু খেয়ে দেখবো আসলে কেমন হয়েছে। আচ্ছা, আমি সার্ভ করি তাহলে। হ্যাঁ, আচ্ছা। আমার তো খুব ভয় পাচ্ছে, জানি না, আমার মনে হচ্ছে খুব ভালো হবে। আমি কিন্তু খুব কনফিডেন্ট, মানে আমার খুব মনে হচ্ছে যে খুব ভালো হবে। আমরা একটু খেয়ে দেখবো আসলে। দাদা, আপনি শুরু করুন। আমি আসলে এটা প্রথমবার টেস্ট করলাম চা পাতা দিয়ে এরকম কিছু একটা, খুবই ভালো হয়েছে। কারণ আমি কখনো ভাবিনি যে চা পাতা দিয়ে চার পরে এরকম কোন একটা রান্নার ডিশ তৈরি করা যায় আসলে। হ্যাঁ, একদম। আর আরেকটা কথা হলো, এই রেসিপিটি আসলে সন্ধ্যার দিকে বা বিকেলবেলা যদি আমরা চায়ের সাথে খেতে পারি খুবই ভালো লাগবে। খুবই ভালো হয়েছে, আমার তো খুব ভালো লাগতেছে। আমি আমার দর্শকদেরকে একটা কথা বলবো, সবাই প্লিজ এই চা পাতা ভর্তাটা একবার বাসায় ট্রাই করে দেখুন। আপনারা আশা করি হতাশ হবেন না। এখন আমরা আমাদের আরেকটি রেসিপি যেটা, সেটা আমি দিই দাদা। এবার আপনাকে একটু সার্ভ করে দিই। হাঁস দিয়ে বাঁশ আমরা এখন টেস্ট করতেছি। কালারটা তো খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, কালার খুবই ভালো এসেছে, আসলে খুবই সুন্দর লাগছে। একটু খেয়ে দেখি কেমন হলো। মাংসটা তো খুব ভালো সেদ্ধ হয়েছে, কিন্তু মশলার সাথে খুব ভালো লাগতেছে। আমি একটু বাঁশ খেয়ে দেখবো আসলে। বাঁশ খাবা না, বাঁশের কুড়োল খাবা। হ্যাঁ হ্যাঁ, অসাধারণ আসলে। থ্যাংক ইউ। এটা যখন আমরা নান পরোটা বা গরম ভাতের সাথে খাবো আরো ভালো লাগবে, কারণ এখন তো আমরা শুধু টেস্ট করতেছি। আমার তো খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ দাদা, আপনি আমাদের প্রোগ্রামে আসলেন। তারপরে পরবর্তী পর্বগুলোতে কিন্তু আমরা বলি। আচ্ছা হ্যাঁ, বলেন। এখানে একটা খালি চেয়ার দেখতে পাচ্ছি, এটা বুঝলাম না কেন। এটা কিন্তু একটা টুইস্ট। এটা এখন আমাদের দর্শককে বা আপনাকে কাউকেই কিন্তু আমি বলবো না। আপনার সাথে কিন্তু পরবর্তী পর্বে আমার আবার দেখা হবে। আমি আপনার কাছ থেকে কিন্তু আবার রেসিপি শিখবো, আর তখন কিন্তু আপনাকে দেখিয়ে দিব এই খালি চেয়ারটা কেন রেখেছিলাম। আচ্ছা, তার জন্য আমি অপেক্ষায় থাকবো আগামী পর্বের জন্য। হ্যাঁ, আর সাথে অপেক্ষায় থাকবেন আমাদের দর্শকরা। তাই আজকে আমরা এখানেই শেষ করছি। দর্শককে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমাদের সম্পূর্ণ প্রোগ্রামটি দেখলেন। আপনারা সাথে থাকুন আমাদের বাংলাভিউ চাকুম রান্নাঘরের সাথে। দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি অভিরূপ। বাংলাভিউ চাকুম রান্নাঘরে আগামী পর্বে দেখার জন্য আমন্ত্রণ থাকলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।